I know I'd go from rags to riches. To me, being a gangster was better than being president of the United States. Never rat on your friends, and always keep your mouth shut. It meant being somebody in the neighborhood that was full of nobodies. Oh, you rugged Jerry! Hey, Mom, what do you think? You look like a gangster. What kind of people are these? Life is but a dream. What do you do? I'm in construction. If we wanted something, we just took it, and you didn't even think about it. For most of the guys, killings got to be accepted. Murder was the only way that everybody stayed in line. Anything I wanted was a phone call away. And we were treated like movie stars with muscle. We had it all just for the asking. It was a glorious time. আপনি যদি মাফিয়াদের সিনেমা পছন্দ করেন তাহলে আপনি নিশ্চয়ই দি গডফাদার সিনেমাটির 3টি পর্ব বা অন্তত প্রথম 2টি পর্ব দেখেছেন। সেখানে আমরা কর্লিওনি ফ্যামিলির এক নিখুঁত চিত্রায়ন পাই, যা মাফিয়া সাম্রাজ্যের মধ্যে ক্ষমতার বিন্যাস, ঐতিহ্য এবং পারিবারিক মূল্যবোধের উপর আলোকপাত করে। কিন্তু সেখানে আমরা মাফিয়া সমাজকে দেখি একজন আউটসাইডার হিসেবে। আজ যে সিনেমাটির কথা আমি বলবো সেখানে কিন্তু গল্পটা আমরা শুনতে পাই মাফিয়া ফ্যামিলির ভেতরের একজনের মুখ থেকে। মাফিয়াদের নিয়ে বিখ্যাত সিনেমার তালিকায় এই সিনেমাটির নাম আসে দি গডফাদারের ঠিক পরেই। দি গডফাদার মুক্তি পাওয়ার ঠিক 18 বছর পরে 1990 সালে আমেরিকান ডাইরেক্টর মার্টিন স্করসেসের এই গুডফেলাস সিনেমাটি মুক্তি পায়। সিনেমাটি সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এবং এর কাহিনী মাফিয়া গোষ্ঠীর এক সদস্য হেনরি হিলের জীবন কাহিনী হিসেবে তারই মুখ থেকে আমরা শুনি। বাস্তবেই এই হেনরি হিল ছিল একজন আমেরিকান মবস্টার, যে 1955 সাল থেকে 1980 সাল পর্যন্ত নিউ ইয়র্কের এক মাফিয়া গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিল। এই সিনেমার কাহিনী মূলত 4টি মানুষের মধ্যে আবর্তিত হয়েছে: হেনরি হিল ও তার স্ত্রী কারেন, যাদের মুখ থেকে আমরা গল্পটা শুনি, এবং হেনরির অপরাধ জগতের 2 পার্টনার জিমি কনওয়ে ও টমি ডেভিটো। সিনেমার একদম শুরুতে আমরা দেখি 1970 সালে 3 বন্ধু হেনরি, জিমি এবং টমির নৃশংসতার এক ঝলক। Still alive. No. Fucking piece of shit. Got me. Look at my fucking eyes. তারপরেই মূল কাহিনী শুরু হয় 1955 সালে নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে। আমরা দেখি বালক হেনরি মন্ত্রমুগ্ধের মতো তার বাড়ির জানলা দিয়ে রাস্তার ওপারে স্থানীয় মাফিয়া পল সিজেরোর ট্যাক্সি স্ট্যান্ডের দিকে তাকিয়ে আছে। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসে হেনরির স্মৃতিচারণ। As far back as I can remember, I always wanted to be a gangster. To me, being a gangster was better than being president of the United States. As far back as I can remember, I always wanted to be a gangster. To me, being a gangster was better than being president of the United States. এইভাবে হেনরি তার জীবনের গল্প বলতে শুরু করে। পরে এক সময় তার স্ত্রী কারেনও তার কথা শোনায়। কোনো বাইরের মানুষের দৃষ্টিভঙ্গি নয়,
বরং ভেতরের মানুষের জীবনযাত্রার স্মৃতির উপর ভিত্তি করে তৈরি একটা দৃষ্টিকোণ থেকে আমরা মাফিয়াদের জগৎটাকে চিনতে শুরু করি। মাফিয়াদের ক্ষমতা এবং তাদের বিলাসবহুল জীবনযাত্রা প্রথম থেকেই মধ্যবিত্ত ইটালিয়ান পরিবেশে মানুষ হওয়া হেনরিকে আকর্ষণ করত। তার স্বপ্ন ছিল সেও একদিন তাদের মতো ক্ষমতাবান হবে। হেনরির বাবা ছিলেন আইরিশ ও মা ছিলেন সিসিলিয়ান। সে যখন পল সিজারো ট্যাক্সি স্ট্যান্ডে পার্ট টাইম কাজ নিল তখন তার বাবা মা দুজনেই খুশি হয়েছিলেন। ক্রমে বাবা মার অজান্তে হেনরি স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে সারাদিনই মাফিয়া গুন্ডাদের সঙ্গে কাটাতে শুরু করলো। তারাও তাকে দিয়ে ছোটখাটো অপরাধ করাতো। স্কুল ফাঁকি দেওয়ার ব্যাপারটা জানতে পেরে একদিন হেনরির বাবা তাকে প্রচন্ড মারলেন। যদিও ঘটনাটা পল সিজারও জানতে পেরে নিমেষে নিজের মতো করে ব্যাপারটা ম্যানেজ করে দিল। এইভাবে হেনরি পাকাপাকিভাবে স্কুল ত্যাগ করে মাফিয়া জগতে প্রবেশ করল। I knew everybody and everybody knew me. Wise guys would pull up and Tootie would toss me their keys and let me park their Cadillacs. I mean, here I am, this little kid, I can't even see over the steering wheel, and I'm parking Cadillacs. মাফিয়াদের সঙ্গে ঘোরাঘুরির ফলে ক্রমশ এলাকার সবাই হেনরিকে সমীহ করতে শুরু করল। হেনরির স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ পাচ্ছিল। সে ক্রমশ মাফিয়া সংস্কৃতির গভীরে প্রবেশ করছিল, পরিচিত হচ্ছিল আশপাশের মাফিয়া ডনেদের সঙ্গে। হেনরির ভাষায়, ইট ওয়াজ এ গ্লোরিয়াস টাইম and wise guys were all over the place. It was a glorious time. And wise guys were all over the place. এই সময় একদিন হেনরির মোলাকাত হলো পলের সাগরের জিমি কনোয়ের সঙ্গে। 28-29 বছরের জিমি তখনই মাফিয়া জগতের এক কুখ্যাত নাম। শহরে সবাই তাকে ভয় পায়। It was when I first met Jimmy Conway. He couldn't have been more than 28 or 29 at the time, but he was already a legend. Jimmy, I'd like you to meet the kid Henry. How you doing? Pleasure. Thank you. All right. Keep coming. এই জিমি হেনরির সঙ্গে আলাপ করিয়ে দিল টমি ডেভিটো নামে একটি ছেলের। Say hello to Tom. Hey, how you doing, Andrew? We're just gonna be working together. Okay? Sounds good. Right. এরপর তারা দুজনে জিমির সাপ্লাই করা চোরাই সিগারেটের প্যাকেট বিক্রি করতে শুরু করলো শহরের বিভিন্ন জায়গায়। What do you need? I think 2 Luckies. 2 Luckies. Here you go. Thanks a lot. Here you go. Thanks. একদিন এই কাজ করতে গিয়ে হেনরি পুলিশের হাতে ধরা পড়ল। Whoa, what do you think you're doing? Oh, it's all right. Why, you get permission from your mother? How many pounds you need? What? Where'd you get those cigarettes? Get 'em out of here. Get him out of here. কিন্তু জিমির উকিল সহজেই তাকে কোর্ট থেকে ছাড়িয়ে আনল। Yes, sir. That's me. Counselor, proceed. কোর্টে মুখ না খোলার জন্য জিমি তাকে ভালো রকম পুরস্কার দিল। Here's your graduation. So what for? I got pinched. Everybody gets pinched, but you did it right. You told them nothing, and they got nothing. আর এই ঘটনায় দলের মধ্যে তার প্রতিষ্ঠাও বেশ বেড়ে গেল। Oh, you broke it, Jerry. এরপর কাহিনী আমাদের 1963 সালে এনে ফেলে। হেনরি আর তার স্যাঙ্গা টনি এখন 20-22 বছরের যুবক। তারা পুরোপুরি গুন্ডায় পরিণত হয়েছে। সে সময় জন এফ কেনেডি এয়ারপোর্ট দিয়ে কোটি কোটি ডলারের পণ্য পারাপার করত। জিমির নেতৃত্বে তারা প্রায় সেখানে লুট করে মোটা টাকা কামাতো। সেই টাকার একটা অংশ যেত পল সিজারোর পকেটে। We gave Paulie his tribute. কাজেই পল তাদের সব দিক থেকে সাহায্য করত। এইভাবে ক্রমশ হেনরি একটি মাফিয়া চক্রের সক্রিয় অংশীদার হয়ে উঠল। যদিও সে জানতো যেহেতু জিমি কনোয়ে আইরিশ আর সে হাফ আইরিশ, তাই কোনোদিনই তারা পুরোপুরি মাফিয়া হতে পারবে না। We were good fellas, wise guys. But Jimmy and I could never be made because we had Irish blood. হেনরির পার্টনার টমি ডেভিটোর মেজাজ ছিল ভয়ঙ্কর। সে আচমকা খেপে যেত আর চরম হিংস্রতার মাধ্যমে তা প্রকাশ পেত। It's funny, you know. It's a good story. It's funny. You're a funny guy. What'd you say? Funny how? Just What? Just
You're funny. You mean, so? Well, let me understand this, because maybe it's me, I'm a little fucked up, maybe. But I'm funny how? I mean, funny like I'm a clown, I amuse you. I make you laugh. I'm here to fucking amuse you. What do you mean funny? Funny how? How am I funny? I'm not just... টমির এই স্বভাবের জন্য প্রায় তাদের বিপদে পড়তে হতো। একদিন পানশালায় টমিকে নিয়ে মজা করার জন্য অন্য এক মাফিয়া ফ্যামিলির সদস্য বিল ব্যাক্সের সঙ্গে তার বচসা শুরু হলো। I swear to God, he make your shoes look like fucking mirrors. No more shines, Billy. What? I said no more shines. Maybe you didn't hear about it. You've been away a long time. They didn't go up there and tell you. I don't shine shoes anymore. যথারীতি কিছুক্ষণের মধ্যেই টমি তার কুখ্যাত মেজাজে পৌঁছে গিয়ে আচমকা বিলকে আক্রমণ করল এবং পাগলামি চরমে উঠে গেলে সে বিলের মুখে রিভলভারের নল ঢুকিয়ে দিয়ে গুলি করল। এইভাবে বিনা কারণে অন্য মাফিয়া ফ্যামিলির সদস্যকে খুন করার ফল তাদের ভবিষ্যতে ভুগতে হয়েছিল। এই সময় হেনরির আলাপ হয় কারেন নামে একটি ইহুদি মেয়ের সঙ্গে। Hello, Henry. You ready? Yeah. Come on. এবং সে তার প্রেমে পড়ে। Thank you. হেনরির সচ্ছলতা এবং ঠাটবাট দেখে কারেন অবাক হয়ে যায়। What do you do? What? What do you do? I'm in construction. You don't feel like you're in construction. ক্রমে প্রেমিকের পেশা আসলে কি তা বুঝতে পেরে কারেন ঘাবড়ে যায় বটে, কিন্তু হেনরির সচ্ছলতা এবং ক্ষমতা তাকে তার প্রতি আকর্ষিত করতে থাকে এবং শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়ে যায়। Mazel tov. সিনেমার একটি বিখ্যাত দৃশ্যে হেনরি কারেনকে নাইট ক্লাবে নিয়ে যায়। সে তাকে পিছনের সিঁড়ি, সার্ভিস করিডর ও রান্নাঘরের ভিতর দিয়ে শোরুমে নিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওয়েটার তাদের টেবিল মঞ্চের ঠিক সামনে নিয়ে গিয়ে পেতে দেয়। 184 সেকেন্ডের এই টানা শটটি শুধু ক্যামেরা স্টান্ট নয়, বরং তা দেখায় 21 বছরের হেনরি হিলের সামনে পুরো দুনিয়া কিভাবে অনায়াসে খুলে যাচ্ছে। এই ক্ষমতা ছিল নেশা ধরানো। হেনরির ভাষায়, আমরা কিছু চাইলে সঙ্গে সঙ্গে তা নিয়ে নিতাম। কেউ একবারের বেশি অভিযোগ করলে এমন মার খেত যার কখনো অভিযোগ করতে আসতো না। গুড ফেলাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে নারী চরিত্রদেরও যথেষ্ট সময় দেওয়া হয়েছে, যা সাধারণত গ্যাংস্টার সিনেমায় দেখা যায় না। এখানে আমরা কারেন হিলের মুখ থেকে মাফিয়াদের সম্বন্ধে তার মতামত জানতে পারি। One night Bobby Fenton sent us champagne. There was nothing like it. I didn't think there was anything strange in any of this. You know, a 21-year-old kid with such connections. There was always a little harassment. They always wanted to talk to Henry about this or that. They'd come in with their subpoenas and warrants and make me sign. But mostly they were just looking for a handout, a few bucks to keep things quiet no matter what they found. সে স্বীকার করে সে নিজেই হেনরির প্রভাব এবং খ্যাতির প্রতি আকৃষ্ট হয়েছিল। I know there are women like my best friends who would have gotten out of there the minute their boyfriend gave them a gun to hide. But I didn't. I gotta admit the truth, it turned me on. ছবির একদম শেষে দেখি হেনরি তখনও পর্যন্ত তার ঐতিহ্যময় অতীতের কথা ভুলতে পারেনি। এখন আর তার টাকা নেই, বেশিরভাগ বন্ধুই মারা গেছে, তার বেস্ট ফ্রেন্ড তাকে হত্যা করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু উইটনেস প্রোটেকশন স্কিমে নিরাপত্তা পাওয়ার পর আজও সে আফসোস করে, ভাবে এক সময় আমরা ফিল্ম স্টারদের মতো ব্যবহার পেতাম, এখন সবকিছু অন্যরকম, জীবনে আর রোমাঞ্চ নেই, এখন সাধারণ মানুষের মতো সব জিনিসের জন্য আমাকেও অপেক্ষা করতে হচ্ছে। Today everything is different. There's no action. I have to wait around like everyone else. Can't even get decent food. Right after I got here, I ordered some spaghetti with marinara sauce and I got egg noodles and ketchup. I'm an average nobody. গুড ফেলাস এক কথা একটি নিখুঁত সিনেমা। এর প্রতিটি ফ্রেম, প্রতিটি ভয়েস ওভার, প্রতিটি গান সবকিছু সঠিক সময় সঠিকভাবে মিলেমিশে এক নিখুঁত সিনেমা দেখার অভিজ্ঞতা সৃষ্টি করে। এই সিনেমায় হেনরি হিলের ভূমিকায় অভিনয় করেছেন রে লিওটা।
তার স্ত্রী কারেনের ভূমিকায় লোরেন ড্র্যাকো, জিমি কনওয়ের ভূমিকায় রবার্ট ডি নিরো এবং টমি ডেভিটোর ভূমিকায় জো পেস্কি। আসল হেনরি হিল, যার জীবনের ওপরে সিনেমাটি তৈরি হয়েছে, তার মতে সিনেমায় টমি ডেভিটোর ভূমিকায় জো পেস্কির অভিনয় 90 থেকে 99% নিখুঁত। জো পেস্কি তার এই অভিনয়ের জন্য বেস্ট অ্যাক্টর ইন সাপোর্টিং রোলের অস্কার পান। গুডফেলাস একটি সিনেম্যাটিক মাস্টারপিস, যাকে আমেরিকান মাফিয়াদের জীবনের নিখুঁত চিত্রায়ন ও মার্টিন স্করসেসের সেরা কাজগুলির অন্যতম বলে মনে করা হয়। প্রতি সিনেমাপ্রেমী দর্শকদের এই সিনেমাটি অন্তত একবার দেখা উচিত। আপনারা সিনেমাটি দেখে কেমন লাগলো আমাকে তা অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। কিছুদিনের মধ্যেই ফিরে আসছি পরের সিনেমার গল্প নিয়ে। আপাতত গুড বাই।